আজকে কথা ও কাহিনীর একটি বিশেষ পর্ব। এই বিশেষ পর্বে আমরা এমন একজন মানুষের কাছে এসেছি, তার নাম হচ্ছে শ্রী সুবিমল বসাক। তাকে আপনারা ভালো মতোই চেনেন, আমার নতুন করে পরিচয় করার কিছু নেই। তার সঙ্গে রয়েছেন কবি সমীরণ কুণ্ডু, তাকেও আপনারা ভালো মতো চেনেন। কিন্তু এই সুবিমল বসাক, তার যে কর্মকাণ্ড, সে সম্বন্ধে অনেক বই বেরিয়েছে। তবুও কেন আসার কারণ হচ্ছে আপনাদের সঙ্গে একটু নতুনভাবে ওনার পরিচয় করিয়ে দেওয়া। সুবিমলবাবু, কেমন আছেন? ঠিক আছে, এরকমই। এই হাঁটু দুটোই আমার বেগরবাই করে রেখেছে। আচ্ছা, বেগরবাই করে রেখেছে হাঁটুটা। আপনার মুখটা তো সবাই দেখতে চাইছে, একটু মুখটা ঘুরিয়ে যদি বলেন তাহলে। হ্যাঁ, আপনাকে তো সবাই দেখতে চাইছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব সুন্দর করে সেজে গুজে বসেছেন, কিন্তু দেখেছেন ওনার হাতে আবার বইও নিয়েছেন। ওনার যে বই, সেই বইও নিয়েছেন, লেটেস্ট বই আছে, লেটেস্ট বইও নিয়েছেন। এবার একটু এই কথার মাঝখানে আমি ওনার পুরোনো কথায় চলে যাই, কারণ ওনার পুরোনো কথাগুলো না বললে এই নতুন কথা শুরু করা যায় না। ওনার জন্ম 15ই ডিসেম্বর 1939 সালে বিহারের রাজধানী পাটনায়। বাবা তারকনাথ বসাক। বাবার মৃত্যুর পর 3 ভাই ও 1 বোনের দায়িত্ব নিয়ে তাকে এই সংসার চালাতে হয়েছে। তারপর কি হলো, এটা আমাদের খুব জানার খুব ইচ্ছা। আচ্ছা সুবিমলবাবু, আপনি যখন দায়িত্ব নিলেন সংসারে, সেই সময়টার কথা বলুন না, সেই ছোটবেলার কথা কিছুটা শুনি আপনার কাছে। ওটা বলার মতো কিছু না, তবু একটু শুনি কিভাবে দায়িত্ব সামলালেন সংসারের, বলুন। হ্যাঁ, বাবা তখন বাবার একটু খারাপ হয়ে গেছিল। বাবা তখন, তার মধ্যে তখন আবার গোল্ড যে আইন চালু গোল্ড কন্ট্রোল, এইসব বাবাকে একেবারে করে দিয়েছে। বাবা কিছুই কোনো ব্যাপার মাথা ঘামাতেন না। তা আমরা তখন ভাই বোনরা নিয়ে ওইভাবেই থাকতাম আর কি। অনেক জায়গাতে একেবারে নিচে নেমে গেছে। আচ্ছা, আমাদের তো প্রচুর সম্পত্তি ছিল, অনেক বাড়ি, বড় বড় বাড়ি ছিল, সব ছিল, সেগুলো তো বাড়ি বড় বড় বাড়ি না, বাড়ি একটা ছিল বড়ই। ওখানকার তখনকার মতো ঘরগুলো বড়, তখন তো ফ্যান ট্যান থাকতো না। ওই ঘরে 4-5টায় এই করে ওই ঘরগুলোতেই আমরা, ঘরগুলো বড় বেশ। আচ্ছা, তো ওতেই আমরা থাকতাম। আচ্ছা, সেই সব ছেড়ে দিয়ে তো আবার চলে আসতে হলো বিহারের পাটনার একটা জায়গায়, সেখানে খুব সাংঘাতিক জায়গা। সেই সম্বন্ধে কিছু বলুন না, সেই সময়টার কথা কিছু শুনি। সেই সময়টা খুব একটা না, সেই সময়টা তো চিন্তায় দুশ্চিন্তায়, তারপরে নানা রকম আমাদের কাটাতে হয়েছে, কাটিয়েছি আমি। তারপরে একটু চাকরিও পেয়েছিলাম। এই চাকরি তখন তো মাইনে বেশি না, 50 টাকা মাইনে হলে ভেবে নিতে খুব অনেকখানি। ওই করতে করতে তার পড়ার জন্য টিউশনও করতাম, পড়াশোনাও করতাম, এইভাবে। সেইগুলো এমন কিছু ব্যাপার না। তারপরে এই বেলঘুরিয়ে আসলেন কিভাবে, কত সালে আসলেন মনে আছে? বেলঘুরিয়ে এসেছেন কত সালে, কোথায় এসেছেন? কলকাতায়। হ্যাঁ, কলকাতায় এসেছেন। হ্যাঁ, কলকাতায় এসেছেন। কলকাতায় এসেছি ওই রকমই 1950। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কি সোজাসুজি কি বেলঘুরিয়া, নাকি তার আগে কলকাতা যেখানে ছিলেন? কলকাতায় ছিলেন, তারপর ওখান থেকে বেলঘুরিয়া তো আসলেন নাকি? হ্যাঁ, বেলঘুরিয়া এসেছি পরে। কলকাতায় ছিলাম, ওখানে থাকতাম। ওখানে থেকে একটা ভদ্রলোকের দোকান ঘর ছিল। আচ্ছা, সেই দোকান ঘরে আমি ঘুমাতাম রাত্রে গিয়ে। আচ্ছা, তারপরে ওখান থেকে আমার ঠিক পোষালো না, তারপর ছেড়ে আমি একটা অন্য জায়গায় গেলাম, সেখানেও দোকান ঘর। আমি তখন ওখানটায় ব্যাপারটা ছিল সূর্য সেন স্ট্রিট।
ওই ওদের একটা বাড়ি, বস্তি বাড়ি। আচ্ছা, বস্তি বাড়ি। তো ওইখানে আমি রাত্রে ঘুমোতে যেতাম। আচ্ছা। তো এরকম ভাবে অনেকগুলো এসব মনেও করতাম না, মনে করতেও চাইতাম না, এইগুলো মনে করলে আর মন খারাপ হয়। ঠিক। তারপরে ওখান থেকে বেরিয়ে তখন অফিসে চাকরি পেলাম। আচ্ছা, সরকারি অফিসে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরকারি অফিসে চাকরি পেয়ে তারপরে ওখান থেকে মানে সরকারি অফিসে চাকরি ইনকাম ট্যাক্সে ছিলেন? আচ্ছা, সরকারি অফিসে চাকরি পাওয়া মানে একটা সিকিউরিটি একদম। কেউ কোথায় কাছে না, আচ্ছা আমি কোথাও ভাড়া নিতে গেলে এর মধ্যে অনেক বন্ধু বান্ধব জুটে গেছে, লেখক, আর্টিস্টরা। মদন সরকার বলে একজন আর্টিস্ট, সেটা প্রথম আমরা ওখানে গেটে, বিল্ডিং এর গেটে সেগুলো খুব মনে পড়ছে না। না, হ্যাঁ মনে পড়ছে। বেলঘুরিয়ার কথা কি মনে আছে? বেলঘুরিয়া আগে যে কোথায় ছিলেন? বেলঘুরিয়া মনে আছে। বেলঘুরিয়া একটু বলুন না শুনি। উনি কি বলে দেখি, মনে কি করে। বেলঘুরিয়াটা বলুন, কোথায় ছিলেন, ওখানকার পরিবেশ কেমন ছিল? ওপারটাই ছিল বিবেকানন্দ নগরে ছিল। আগে ওটা অন্য নাম ছিল। আচ্ছা, পরে ওটা বিবেকানন্দ। ওটার জায়গাটা এই আর কি, এখানে গিয়েদের মানে তথাকথিত এদের লোকেদের জায়গা। আচ্ছা, বুঝতে পেরেছি, যাদের কথা বলছেন বুঝতে পেরেছি। তারপর সেখানে পরিবেশ তো আপনার ভালো লাগলো না, তারপর আবার ভালো লাগলো না অনেকদিন। আমি একা ছিলাম, ভালো, ওখানেই বিয়ে করেছি। ওইখানে বিয়ে করেছেন? আচ্ছা, দেখে শুনে নাকি? না, বিয়েটা হঠাৎই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হঠাৎ করে বিয়ে হয়ে গেল। বিয়ে করলেন আপনি? আচ্ছা আচ্ছা। কারণ ওই একটা ঘরে তখন বাড়িওয়ালাটা বড় ডিস্টার্ব করছিল। আমি বললাম কি দরকার, তো বিয়ে করে বেশি দিন ছিলাম না, কিন্তু ওটা একটা ছিল বিরাট বড় পুকুর ছিল বাড়িতে। আচ্ছা, ভালো ছিল জায়গাটা। আচ্ছা, এবং আমাদের বন্ধু বান্ধব সেখানে জর্জ টাউরেন বলো, আমার অফিস ছিল ওখানে। আচ্ছা, প্রীতম সিনেমা যে করে, তারপরে ত্রিদীপের বউ, ও নিয়ে লেখাও আছে আমার, একটু দেখলে না। গিন্সবার্গ আমার বাড়িটাই আছে, ওটা মলয় বাড়িতে গেছে পাটনায়। আচ্ছা আচ্ছা, তারপরে ওইখান থেকে আমাদের বেলঘুরিয়া কল্পনা সুইটস এর পাশে এখানে যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম হচ্ছে, এইটা তো কাছে, এই তো লাইন পার হয়ে ভান্ডার লেন। তা এই যে আসলেন, তা আপনি যে হাঙ্গরি আন্দোলনে জড়িয়ে পড়লেন, তার কারণটা কি? পাটনায় অনেক আগে আন্দোলন, অনেক আগে পাটনায় মলয় রায়চৌধুরীর সঙ্গে পরিচয় হওয়ার পরে, তা কি কেন এটা আপনার কেন হলো জিনিসটা? মলয় রায়চৌধুরীর সঙ্গে পরিচয়, আমরা দুজনেই পার্টনার ছেলে। আচ্ছা, মলয়কে দেখতাম কিন্তু আলাপ ছিল না। তারপরে কিভাবে হলো? দেখতাম, তারপরে একদিন আমি গেলাম, মানে আমি শুনলাম যে মলয় এরকম একটা সাহিত্য আন্দোলন করছে। আচ্ছা, তো গেলাম, মলয়ের সঙ্গে কথা হলো। মলয়ের দাদার নাম হচ্ছে সমীর রায়চৌধুরী, সে কবি। আচ্ছা, পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিত। তো সে তার সঙ্গে আগে আলাপ হয়েছিল। আচ্ছা, তারপরে মলয়ের সঙ্গে, মলয় এমনি খুব গম্ভীর টাইপের ছেলে। আচ্ছা, মলয়ের সঙ্গে আলাপ হলো। তারপরে যখন আলাপ হওয়ার পরে আন্দোলন ফুল ফ্লেজ শুরু হয়ে গেল। আচ্ছা, এবং মলয়কে অ্যারেস্ট করলো ক্যালকাটা পুলিশ। আচ্ছা,
দেবী রায় আর সুবিমল বসাক ও মলয় রায় চৌধুরী তিনজনকে হাংরি ত্রিমূর্তি খ্যাত নামে খ্যাত হলেন আপনারা? না, কে বলেছে? এটা একটা লেখায় পেয়েছি আমরা। না, আমরা তিনজন ছিল, কারণ শক্তি চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিল। আচ্ছা, উত্তর কুমার বসু, ওরা আরো অনেকেই ছিল, কিন্তু তিনজনে শক্তি চট্টোপাধ্যায়, মলয় আর দেবী, এই তিনজনের নাম ছিল। কিন্তু এটা হয়ে গেল, তো হইচই হলো, পুলিশে এসে গ্রেপ্তারি পরোয়ানা হলো। কিন্তু একটা কথা, মলয়ের এই যে কেস দেখাশোনা, খোঁজ খবর নিয়ে আসা, সবগুলো আমারই ঘাড়ে ছিল। আর আমি দেখতাম সবকিছু, উকিলের কাছে যাওয়া, তারপর চিঠি ফিঠি এই সমস্ত। আমার লেখার মধ্যে এগুলো পাবে ভালো। সেগুলো তুমি না পড়লে তো তুমি বোঝা যাবে না। আমিও ভুলেও যাচ্ছি অনেক সময়। তা আপনার আমরা যে কটা জানতে পেরেছি, ছাতা মাথা, হাবিজাবি, পত্নবীজ, আপনার তো সাহিত্য, এই সম্বন্ধে কিছু বলুন না। সমীরণও তো এই ব্যাপারটা পড়াশোনা করেছে। পত্নবীজটা আমার প্রথম বই না? হাবিজাবি তো আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে। ছাতা মাথা প্রথমটা হচ্ছে ছাতা মাথা, হ্যাঁ ছাতা মাথা, তারপরে হাবিজাবি, তারপরে হ্যাঁ হাবিজাবি কবিতার বই। আর পত্নবীজ পরে, ওটা অনেক পরে, বেশি নয়, 3-4 বছর। তখন তো আর মাইনে কত আমাদের পেতাম, মাইনের টাকা থেকে ওটাগুলো করতেন, বইগুলো পাওয়ার করতেন। আমি পুরোপুরি টাকা পয়সার ব্যাপারে একটু মুখ চোরা, তখন অনেকে আমাকে আপনি খুব ভালো ছবি আঁকতে পারতেন তো। হ্যাঁ, আপনার ছবিও আছে না? আমি আমার ক্যামেরাম্যান সৌম্যদীপ রাজদীপ সুরকে বলবো একটু ছবিটা যদি দেখানো যায়। ওনার ছবির প্রচ্ছদের ছবিগুলো নেই না, প্রচ্ছদের ছবি ওনার হাতে আঁকা ওনার ছবি আছে কিছু, সেই ছবিগুলো আমরা, ওটাও হাতে আঁকাই, এটাও হাতে আঁকা, কিন্তু এটা না, এটা কপি, একটা অন্য ছবি, একটা কপি। আচ্ছা আচ্ছা, প্রচ্ছদের সবগুলো হ্যাঁ, ওটা উপরে ছাদের ঘরে, ওটা আর এই কারণে। আর তারপরে অনেকগুলো মানে যেগুলো ছেড়ে দিয়ে আমি যখন ভাবলাম যে আমার খুব অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, আর আমি সাহিত্য করবো না বলে ঠিক করে নিয়েছি। আচ্ছা, তারপরে সেই রাগ করে কি আপনি চলে গেলেন ঢাকাতে? গিয়ে ঢাকায় বিয়ার গীত ও বাঙালি কুসংস্কার, ও তো আমার এতে লেখাতে আছে, ওগুলো অন্য। ঢাকায় গেছি, ঢাকায় বিয়ার গীত তাহলে ওখানে লিখলেন, তারপরে কুসংস্কার, বাঙালি কুসংস্কার সংগ্রহ করলেন, ওগুলো ঢাকায় গিয়ে নেয়, ও এখানেই করেছে। আচ্ছা আচ্ছা, তাই একটু বলুন ওই সম্বন্ধে একটু কিছু শুনি। ওই কুসংস্কার একটা জিনিস দেখছি, বুঝতে পারছি তুমি আমার লেখা কিছুই পড়ো না, আমরা পড়িনি তো, পড়নি বলে বুঝতে পারছি। একদম একদম, কারণ পড়ে থাকলে তুমি এগুলো জিজ্ঞেস করতে, সব কটাই আমি কভার করেছি। আমি মরে গেলে যে আর খুব অসুবিধা হবে তা নয়। আপনি মরে গেলে কোনো অসুবিধা হবে কিনা সেটা ভবিষ্যৎ বুঝবে। ওগুলো করা যেত, আমি করতে পারতাম ওগুলো, মানে কিন্তু কি হয়েছে বলুন তো, পার্ট বাই পার্ট করতে গেলে আমরা আপনাকে, আপনার যে শরীরের অবস্থা, তাতে পার্ট বাই পার্ট করতে চাইছি না। হ্যাঁ, আপনার বইটা আমরা এমাত্র, আপনার বইটা কোথায় গেল? ওনার বইটা কোথায় গেল? আমরা ওনার সম্বন্ধে সেভাবে পড়াশোনা করিনি, সেটা ভাবে উনি বুঝতে পারছেন। আমরা যেটুকু গুগল ঘেটে জেনেছি সেখান থেকে আমরা বলার জিজ্ঞাসা করেছি, এবং সেটা উনি ভালো মতো বলতে পারছেন যে আমরা সেভাবে করিনি। তারপরে আপনার আপনি কি কবিতা বলবেন একটা? কবিতার এখানে বই এটার মধ্যে নেই। কবিতার 3টে কাব্যগ্রন্থ আছে, সেটা আপনি তো এখানে কিছু বলবেন? এটা কিছু বলা নেই, এটা ছাপা হয়ে গেছে। এটা ডক্টর সজল আচার্যের এতে চিঠেপোতা থেকে বেরিয়েছিল। ডক্টর সজল আচার্য তো আপনাকে নিয়ে একটা সংখ্যা করেছিলেন, সেটাই। আচ্ছা আচ্ছা, একটু আপনি দেখান একটু। আমাদের ক্যামেরাম্যান রাজদীপ সুরকে বলবো একটু ক্লোজ করে দেখাতে।
বইটি, এটা ডাক্তার সজল আচার্য, আমাদের বিখ্যাত ডাক্তার, তিনি করেছিলেন এই বইটা। এই সংখ্যাটার মধ্যে সবাই এই সংখ্যাটার মধ্যে ওনাকে নিয়ে লেখা আছে। আপনারা যদি বইটা সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করে নেবেন, তাহলে ওনার সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তবু আমরা যেহেতু আমরা অল্প কিছু জানি, সেই জন্য অল্প অল্প কথাই জিজ্ঞাসা করছি, যেটুকু পেয়েছি সেটুকু জিজ্ঞাসা করছি। আচ্ছা, এইবার আবার একটা প্রশ্ন আছে, আপনি তো সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, কত সালে মনে আছে আপনার? 2007 সালে যে আপনি একাডেমি পেয়েছিলেন। 7 সালে বলে এসেছিল একাডেমি, তখন উনি রিফিউজ করেন। তারপরে পরের বার যখন প্রথমবার উনি নেননি, আপনি পরের বার নিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা খুব সম্ভবত 2008। আমরা 2007 পেয়েছি। এটার মধ্যে কি আছে আপনার? এটা আমারই লেখা। আপনি কিছু বলবেন লেখা, আপনার থেকে লেখা? না, ওই আমি এক্সাক্ট ডেটটা আমি দেখছি। ও আচ্ছা, এখানে আছে কুসংস্কার 155 বেরিয়েছে 1965। খুব সম্ভবত 2008 ছিল, আমার তো মনে আছে। আমি ছিলাম অনুষ্ঠানটা। কিসে? ওই যেদিনকে পুরস্কার দেয়, সুনীল গাঙ্গুলি দিলেন না? হ্যাঁ হ্যাঁ, সেটাতে প্রথমবার ইয়ে হয়েছিল। দ্বিতীয়বার এভাবে হয়ে গিয়ে উনি 2007-8 পেয়েছেন। এবার আমরা আপনার 2008-এ অনুবাদটা করা ছিল, মানে ওটা সাহিত্য একাডেমির অনুবাদ। তারপরে 2011 করছি আমি, এখানে দেখছি দুরক্ষী ঘড়ি একটা। এই বইটা খুব ভালো, ভালো বলতে বলছে এই বইটা বা এই বিষয় নিয়ে কেউ লেখেনি। আচ্ছা, এই বইটা বের করেছেন এরা, এই যে সাহা, না বিজয় সাহা, বইটা বার করেছিল। তো বার করেছিল মানে খুব করে 3টে বই নিয়েছিল। একটা এটা করেছে, আর 2টো ফেলে দিয়েছে, কি করেছে বুঝতে পারছি না। তো ওই বইটা যেটা বলছি, ওই বইটা করা হয়। বিএস তো পুরো বই করে না, সব মানে না ওটা করেছে। তারপরে একটা অনুবাদও নিয়েছিল, কিন্তু ও যেহেতু টাকা দেবে না বলে আমি সেটা দিই, এটা আমার টাকা দিয়েছিল এবং বিক্রিও করে দিয়েছে। প্রোডাকশনটা ভালো করে, হ্যাঁ করেছে, বিক্রিও করেছে ওটা। তা আমি দুর্গগুলি আমার পড়া, আমার কাছে আছে, আপনি দিয়েছিলেন তো। ওর এর উপর কোনো মানে নেই আমার, ওর যে কাজকর্ম আমার ভালোই লেগেছে। কাজ ভালো করে, কিন্তু সামান্য গোলমাল হয়, সামান্য মানে ডিস্ট্রিবিউশন বা কিছু একটা শর্ত। উনি ওনার কথা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন, উনি নিজের কথাই বলছেন, নিজের মধ্যে আলোচনা করছেন। এখন ওনার বয়সটা তো হয়েছে, তার জন্য ওনার কথাগুলো আমরা যেহেতু খুব দেরি করে ওনার কাছে এসেছি, সেই হেতু ওনার সঙ্গে যে আমরা যে কথা বলছি সেই কথাগুলো আপনার। আচ্ছা, 2011 সালে সৃজিত মুখোপাধ্যায়ের 22শে শ্রাবণ সিনেমায় গৌতম ঘোষ হাংরি আন্দোলন ভূমিকা অভিনয় করেন, আপনি সেটা কি কেমন লেগেছে আপনার কাছে? ও বই আছে, হ্যাঁ আছে নামটা, কিন্তু ও একটা দিয়েছে যে তখন বেঙ্গলে কলকাতায় আন্দোলন হয়েছে, সাহিত্য আন্দোলন, এবং ছেলেরা অর্থাৎ মলয়, আমি, সমীর রায়চৌধুরী, এদের নাম টাম ছিল। আচ্ছা, এই ঠিকই আছে, ভালো লেগেছে আপনার বইটা? এমন না, বইটা আরো ভালো করতে পারতো, ওইটা মোটামুটি ভালো লেগেছিল। মজার কথা হচ্ছে যে ও তো নিজের মধ্যে করেছে, শুধু ওকে কিছু বলার নেই। আমার ভালো লেগেছে। এখন কি লেখালেখি করছেন? না, একেবারে 3-4 বছর ধরে কোনো
যদিও 3-4টা লেখার কথা মনে এখানে আছে, এই বইতে কথাটা বলছেন বলতে দাও। হ্যাঁ বলুন। 3-4 বছর ধরে ভাবছি যে 2-একটা লেখার কথা। আচ্ছা একটা ছিল অনেক আগেরই লেখা, ওটা নেপালি পটভূমিকা, মানে একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আচ্ছা তারপর তাকে নিয়ে লেখাটা, সেই মেয়েটা চলে যায় অন্য একজন বিহারির সঙ্গে গিয়ে, ও পাটনাতে সেটেল করে মেয়েটি। এইরকম কিছু কিছু লেখা আমার ছিল। আরেকবার আমি ট্রেনে করে পাটনা থেকে হাওড়ায় আসছিলাম, তো সেদিন ট্রেনটা ফেল করি মর্নিংয়ে, তুফান। আচ্ছা আমি ফেল করি তার বিয়ের আগের দিনের বলছি, আচ্ছা বিয়ের 2-3 দিন আগে হবে। আচ্ছা ফেল করি, কিন্তু যখন ফিরি তখন স্টেশনে তো আমার অনেক চেনা জানা ছিল পাটনা, তখন বললো যে না, নতুন একটা ট্রেন চালু হয়েছে, এই ট্রেনটা চলছে। আমি বললাম সে কি? বললো হ্যাঁ, এই ট্রেনটা একটু ওরা এখন এক্সপেরিমেন্টাল হিসেবে সপ্তাহে 3 দিন না 4 দিন চলবে। সেখানে একটি মহিলা মোহামেডান, তার সঙ্গে আলাপ হয়। ট্রেনটা একেবারে ফাঁকা, কারণ ট্রেনটা তো এক্সপেরিমেন্টাল, কোনো নয়, রিজার্ভেশন কোনো ব্যাপারই। হ্যাঁ, তো তার সঙ্গে আমি আর গল্প করতে হবে। নামটা কি ছিল, বেশ সুন্দর নামটা। আচ্ছা তারপর তারপর ও গল্প করতে করতে ও নাবি এখানে হাওড়াতে। আচ্ছা তারপর হাওড়াতে নেবে, তখন ও বলে যে আমি চলে, এবার আমার তো এসে গেছে হাওড়া। আচ্ছা হাওড়া স্টেশনে এসে ওখান থেকে ও ট্রেনে এই যে বাসে যাবে খিদিরপুরে। আচ্ছা তো তারপরে গল্প শেষ হয়ে গেছে। এই একটা গল্প আমার আছে, মাঝখানে অনেক আছে ব্যাপার ট্যাপার। এই লেখাই হচ্ছে না, মনে হচ্ছে না, তাতে ভুল ভালো যাচ্ছে আজকাল। আচ্ছা 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 তার মানে আপনি এখন বসছেন না লেখা নিয়ে আর, কিন্তু মাথায় ভাবনা রয়েছে। মাথায় তার সেটা কাউকে সমীরণকে নিতে পারেন, বা অন্য কাউকে তন্ময়কে নিতে পারেন, নিয়ে তো লেখাটা শেষ করতে পারেন। না না, তন্ময় শুনো, এদের এদের নিয়ে অসুবিধা কি না, এদের নিজেদেরই অনেক ব্যাপার চলে আসবে। আচ্ছা লেখক না, আপনি যদি বলেন ওরা লিখে নেয়, এরকম ওরকম ভাবে হয় না, তাই না? তাহলে এখন তাহলে আপনার সময় কাটছে কি করে? শুয়ে ঘুমিয়ে, তারপর বই পড়ে, কাগজ পড়ে, টিভি দেখে। স্টেশনে বিকেলবেলা বেরোন যান? না, আগে খুব যেতাম, এখন তো পায়ের জন্য যাই না। ও এখন পায়ের জন্য যাচ্ছেন না? হাঁটতে পারি না। হাঁটতে পারেন না? একটা অবশ্য করেছে ডাক্তার সজল আচার্যের সঙ্গে। হ্যাঁ, সজল আচার্যকে দেখেছি, ও একটা দিয়েছে, হ্যান্ডিক্যাপ। আচ্ছা, কি বলে ওটাকে, ভালোই। পুরনো বন্ধুদের কথা মনে পড়ে? হ্যাঁ, প্রায় পড়ে। সেই সময়টার কথা, সেই খুব উদ্দাম সময়, সেগুলো খুব কম মনে পড়ে। তার মনে পড়ার কারণ হলো যে মনে পড়তে গেলে অন্য লাইন চলে যায়। আচ্ছা, অন্য লাইনে চলে গিয়ে আর মনে পড়ে না। কিন্তু তখন খুব, আর বের করে ছেলেবেলাকার পাটনার ঘটনা অনেক মনে পড়ে। পাটনার ব্যাপারটা ওদের কিরকম মানে কথাবার্তায় কিরকম ব্যবহার, এইগুলো মনে পড়ে। স্কুলের জীবন সমীরণ বলছিল। হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় মানে স্কুলে যখন যেতেন ছোটবেলায়, তখন ওই মটরের ক্ষেত বা ওই রাস্তার পাশ দিয়ে ছোলার ক্ষেত, সেই ছোলার ক্ষেত যাওয়ার সময় ছিঁড়ে নিয়ে খেতে খেতে যাচ্ছে। ওটাকে বলা হতো ঝাংড়ি। হ্যাঁ, সেটাকে কি বলা হতো? ঝাংড়ি। আচ্ছা, বিহারে। ওটা আমরা করতাম, এক একজন
গোড়া শুধু তুলে নিত। আচ্ছা, তারপরে তুলে নিয়ে ওই ছোলা বের করে খেতে 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 স্কুল হতো। আচ্ছা, আবার ফেরার সময় ওখান থেকে আবার একটা ওখানে আবার ক্ষেত থেকে তুলে নিয়ে বাড়ি অব্দি আসতাম। এই ছিল কাজ আমাদের। আচ্ছা, সেই কাজটা করতে গিয়ে কোনো বাধা আসেনি স্থানীয় মানুষরা? না না, কেস তেড়ে আসেনি? এই ছোলা ছিটছো কেন? ওসব তুমি দেখেছো মনে পড়ে গেল। সত্যজিৎ রায়ের পরশপতন যখন পরেশবাবু অর্থাৎ তুলসী চক্রবর্তী যখন হাওড়ার কারখানা দিয়ে যাচ্ছে, একটা লোহা চাইছিল, ওই লোক আপনার ছোলার ক্ষেত্রে তাই হয়েছিল, লে যায়নি না, লে যায় না, সবাই পারতো। তখন যে শৈশব কালটা আজকের দিনে যে ছেলে মেয়েদের দেখেন, সেই শৈশবটা কেমন লাগে আপনার? স্বাভাবিকই, একরকম হবে না। আমাদের ওখানে ওই এখন ওখানটায় সব ভেঙে গিয়ে MLA কোয়ার্টার্স আর ইনকাম ট্যাক্স অফিস হয়ে গেছে, এখন সেটা নেই, সেই জায়গাটা আর নেই। আমি একটা প্রশ্ন বলছি, লাস্ট কবে মানে এর মধ্যে গেছেন? 4 বছর। ও 4 বছর আগে গিয়েছিলেন? সেখানে গিয়ে কি দেখলেন? আপনার সেই ছোটবেলার সেই পার্টনার যে জায়গাটা আপনি ছিলেন, সেই জায়গাটা কেমন আছে? কেমন পরিবর্তন? সব পাল্টে গেছে এখন। বেহেদের রাজত্ব হয়ে গেছে ওখানে, আর আগের মতো নেই। বাঙালিরা আছে মানে? হ্যাঁ, অনেক। একটা বোর্ডিং রুম বলে একটা জায়গা আছে। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে আমি দাঁড়িয়েছি, তখন এক ভদ্রলোক তার বাচ্চা ছেলেকে নিয়ে বাংলাতেই বললো দুজনে। আচ্ছা, আমি বললাম, আপনি কোথায় থাকেন? এখানে। বলে, আমি গর্দানি বাড়ি থাকি। তারপর বললে, আপনি? আমি বললাম, আমি তো এখানকার লোক নই, বাইরের লোক। তো যা হোক, সে ভালোই। ওখানে ওই জায়গাটায় বোরিং রোডে তখন প্রফেসর ছিলেন প্রদীপ সায়েন্স, খুব নাম করা লোক। আচ্ছা আচ্ছা, সবকটাই ছিল। তারপরে এখানে আমি পুরস্কার নিতে গেছি, তখন আমাকে জিজ্ঞেস করছে ওই ভদ্রমহিলা, মীনাক্ষী মুখার্জি। বললে, আপনি পাটনায় কোথায় থাকতেন? আমি বললাম যে আপনার বাড়ির কাছে থাকতাম। ওরা অবশ্য নেই, ছেড়ে দিয়েছে। বাড়ির কাছে ছিল ঘোড়া রাস্তা বল। আচ্ছা, তারপরে আমি বললাম যে, বললো, ও আচ্ছা। আমি বললাম, আমার নামে আপনি চিনবেন না, এখানে বাঙালিরা আমাকে চেনেও মনে হবে, কিছু কিছু চেনেই অব্দি। তারপরে ওনার দিদির নাম হচ্ছে মীনাক্ষী মুখার্জি, সেও নাম করা এখানকার যাদবপুর ইউনিভার্সিটি। আর মীনাক্ষী হচ্ছে ইয়েতে, মীনাক্ষী বাইরে মানে একটা চিঠিতে উনি মনে রেখেছিলেন আমাকে। আমি ওনার একটা লেখার আমি জবাব দিয়েছিলাম বাংলায়। তাতে ওইগুলো ছিল হিন্দি, কিরকম বাংলার সঙ্গে হিন্দি মিশে যাচ্ছে, এইসব লেখার মধ্যে চাপ আছে। হ্যাঁ, না, এটা তো লেখা নয়, ওনার চিঠিতে এইটা দিয়েছেন বলে মনে হয়, সেইটাই মনে রেখেছে। তারপরে আমাকে বললো, আমাকে পাঞ্জাবিটা ধরে টেনে দাঁড় করানো, বলে, ওখানে কোথায়? আমি ওখানে পোস্ট অফিসের কাছে থাকতাম। বলে, এখন? আমি এখন এখানে আপনার কাছে এসেছি। তো হাসছে, অপূর্ব সুন্দর। আচ্ছা, দেখেছে? নাম দেখিনি। অপূর্ব সুন্দরী, বড় বড় একটু বালতি মীনাক্ষী, আর মীনাক্ষী সুন্দরী এবং ভালো। ওর বরের নাম হচ্ছে সুজিত মুখোপাধ্যায়, ক্রিকেটার, খুব ভালো ক্রিকেটার। ক্রিকেটের লিখতেন, মতিনন্দীর সঙ্গে খুব বন্ধুত্ব। আচ্ছা, তো সে বললো কি, আমি বললাম যে হ্যাঁ, আমি বললাম যে আমরা পাটনা ছেড়েছি, আমি মাঝে সাঝে যাই, কারণ ওখানে মাটা, ভাই, বউটা, এরা সব অনেকে আছে, আত্মীয় স্বজন আছে।
একটা প্রশ্ন আছে, বর্তমানে যারা লেখালেখি করছেন তাদের মধ্যে কাকে ভালো লাগে? পড়ি না তো লেখালেখি, এখন পড়েন না? কবিতা, এক গল্প? কবিতা আমি একটু কমই পড়ি, কারণ আমার কবিতার ব্যাপারটাই আলাদা। রাহুল পুরকায়স্থ, রাহুল বন্ধু হিসেবে খুব ভালো, ওর কবিতাও ভালো লেগেছে। চিরঞ্জীব সুর? হ্যাঁ, ভালো লাগে, কিন্তু যদি বলে আমার সঙ্গে কিছু তা আমি বলতে পারবো না, কারণ আমার লেখাটা আমার পৃথিবী গ্রামে যে লেখাগুলো বেরিয়েছে টোটালি আলাদা। আর সমীরণ কুণ্ডু? হ্যাঁ, ওই রকম। ও সামনে রয়েছে, ওকে মানে সামনে রয়েছেন আপনি, ওকে কি বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনারা এইভাবেই সময় কাটছে, ঘুরে ফিরে, বই পড়ে, বন্ধুদের সঙ্গে? ঘুরে না, আমি বাড়ি থেকে কমই বেরোই। ও, বাড়ি থেকে একদম বেরোতে পারছেন না? বাইরে কম বেরোবে, কম বেরোয়। জানতুদা, একটা কথা বলছি, সেটা হচ্ছে সুবীর মালদার কবিতা হাবিজাবি। হাবিজাবি যখন তুমি পড়ছো তখন সেটার ল্যাঙ্গুয়েজটা, মানে প্যাটার্নটাই আলাদা, সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট ফ্রম আদার্স। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে ওনার যে চিন্তন সেইটাও আলাদা। এবং আমার যে, এবং বকবকানি যখন কবি চিরঞ্জীব সুর ছাপালেন, সেখানে টোটালি টেক্সট পুরোপুরি আলাদা। আবার আমার পৃথিবী গ্রাম পত্রিকায় যখন লেখাগুলো দিয়েছে, সেখানেও কবিতার অন্য ধরনের ইয়ে। এবারে ভার্সেটাইল থিঙ্কিং গুলোর মধ্যেও ভার্সেটাইল একটা ব্যাপার ছিল, এবং লেখনির মধ্যেও অন্যরকম একটা লেখনির ছাপ। সবসময়ই স্বতন্ত্র একটা ব্যাপার সুবিমলদা থেকেই গেছে, যেটা আমার মনে হয়েছে যে বিরল। এটা আমার বারবারই মনে হয়েছে। এবং সুবিমলদার সাথে আরো এরকম দু একজন মানুষ যারা আছেন, কবি শঙ্করনাথ চক্রবর্তী, ওনার নাম তো আমার বিশেষভাবে বলতে ইচ্ছে করে, কারণ উনি গুয়াহাটি ছিলেন। সুবিমলদাকে নিয়েও গেছি, সুবিমলদাকে একবার ওনার বাড়িতে গিয়ে দুবার গেছেন। মৃত্যুর পরে যে একটা হলো, সেটা গেছে। আর প্রথম একবার গিয়েছিলাম, সেটা তুমি নিয়ে গেছিলাম। তো মানে লেখার যে এগুলো প্যাটার্ন গুলো অলমোস্ট মানে আলাদা, স্বতন্ত্র যে একটা ব্যাপার, এবং দেখলেই বোঝা যাবে আলাদা। হ্যাঁ, এবং সাধারণ যে লেখা, সেই সব লেখার থেকে অনেকটাই ডিফার করে, অনেকটা। এবং ইন্টারেক্টিভ জায়গা থেকে, সেই সব জায়গা থেকেও অনেক এগিয়ে। আর আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে সুবিমলদা বাংলা একাডেমিও পেয়েছেন, এবং ইন্দো নেপাল একাডেমি সেটাও পেয়েছে। এত কিছু পাওয়া মানুষটা আজকে কিন্তু অনেকটাই একা, এখন কোনো ব্যাপারে উৎসাহী নয়। অনেক কিছু দেখেছেন জীবনে, অনেক কিছু করে এসছেন, যার ছিটে ফোটাও আমরা কেউ কিছু করিনি, আমরা শুধু উপর করি। উনি পরিষ্কার বললেন যে তোমরা কিছু পড়ে আসোনি, ঠিক, আমরা কিছু পড়ি না, আমরা উপর করি। উপর করাটাই হয়ে গেছে আমাদের কাছে একটা বিরাট কাজ। আর এই করতে গিয়েই আমরা অনেক পিছিয়ে পড়ছি। তাই আসুন একটু আমরা একসঙ্গে সবাই পড়াশোনা করি। আগে এমন হচ্ছে যে বাংলা ভাষা এই সব দেখে থেকে উন্নত, যে বাংলা নিয়ে কিছু হবে না, যা হচ্ছে পড়াশোনা হ্যান ত্যান সব বাংলায় ডুবে গেছে। এখন মুখে বড় বড় একজন চেয়ার যারা ধরে বসে আছে, তারা তো বলবে না অনেক হয়েছে বাংলায়, এই হয়েছে ওই হয়েছে, কিচ্ছু না, পড়েইনি কেউ। তো ওই একটা বললে তো হবে না যে এই হয়েছে ওই হয়েছে। বাংলা উনি বললেন কি, উনি বাংলা নিয়ে অনেক কিছু হয়েছে বলছেন, কিন্তু কিছুই হচ্ছে না। তা না হলে বাংলা স্কুল আজকে প্রায় বন্ধর দিকে চলে যাচ্ছে। আমরা কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, উজান সাহিত্য সভা, উজান মেলা, সেখানে কিন্তু আমাদের প্রদীপদা, মানে প্রদীপ সরকার, তিনি চেষ্টা করছেন সে বাংলার প্রদীপটাকে জ্বালিয়ে রাখার জন্য। আমরাও চেষ্টা করব, সবাই আসুন বাংলার প্রদীপটাকে জ্বালিয়ে রাখি বাংলা ভাষার মাধ্যমে। এই কামনা করে আজকে এরকম একজন মানুষের কাছে আসতে পেরে তাকে শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে, সঙ্গে সমীরণ কুণ্ডুকে নমস্কার জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করলাম। আবার আমাদের দেখা হবে, যদি আপনারা দেখতে চান, অবশ্যই আপনারা যদি আবার এ ধরনের মানুষের কথা শুনতে চান, আমরা আবার আসবো ওনাদের কাছে। নমস্কার।